অধ্যাপক আনু মোহাম্মদ, মাননীয় প্রতিমন্ত্রী যেটা বলছিলেন যে গো ধরে বসে থাকার কোনো কারণ নেই, 2 মাসের বেতন ভাতা অলরেডি ব্যবস্থা করা হয়েছে। আর বিজিএমের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে আরেক মাস বাকি, সেটাই স্বাভাবিকভাবেই গত মাসের বেতনটি এই মাসের 10 তারিখের মধ্যে দিয়ে দেওয়া হবে। এটি কতটুকু যৌক্তিকতা রয়েছে? না, এটা ঠিকই যে গো ধরে বসে থাকা তো ঠিক না, কোনো মানে অযৌক্তিক ভাবে একটা দাবি করাও ঠিক না, অযৌক্তিক ভাবে কোনো দাবি নিয়ে বসে থাকাও ঠিক না। এখন যারা বসে আছেন তাদের যুক্তি কি, কি কারণে তারা অনশন? তো আনন্দের বিষয় না, মানে অনশন করা তো আনন্দের সঙ্গে তারা অনশন করছেন তা তো না, অনেক কষ্ট করে তাদেরকে অনশন করতে হচ্ছে। আর যারা এখানে অনশনে আছেন তাদের নিজেদের অনেক ঘর ভাড়া বাকি, খাওয়া দাওয়া বাকি, দোকান তাদেরকে তারা করছে, আত্মীয় স্বজন তারা করছে, তাদের যাদের পরিবারের স্বজন তারা না খেয়ে আছেন, সুতরাং তারা অনেক কষ্টে আছে। সুতরাং তাদের মজুরিটা হাতে পেলে তো রাজি হওয়ার কথা, তারা কেন গো ধরে বসে থাকবেন? এইখানে প্রশ্নটা হচ্ছে যে 2 মাসের বেতন মজুরি বিজেএমই যে দিচ্ছে, কি পরিপ্রেক্ষিতে দিচ্ছে? আমি যদি ধরেন কি কারণে আস্থাটা তৈরি হয় না, মানে অনাস্থাটা কেন হচ্ছে, এবং কি কারণে বিজেএমই এর অফিসে গিয়ে তাকে নিতে হবে? কারখানায় তারা চাকরি করে, কাজ করে, কারখানার থেকে তাকে বিজেএমই অফিসে কেন যেতে হবে? আর কেন 2 মাস, কেন 3 মাস নয়? এবং একটা যুক্তি দেওয়া হয় যে 3 মাস, জুলাই মাস না, এই কারণে যে ওই যেটা মন্ত্রী মহোদয় বললেন যে পরের মাসের 10 তারিখের মধ্যে দিতে হয়। কিন্তু আমরা সবাই জানি যে জুলাই মাসের যেহেতু ঈদ ছিল, সেই জন্য বহু কারখানা, এটা আজিম সাহেব আরো ভালো বলতে পারবেন, অনেক গার্মেন্টস কারখানায় ঈদের বোনাস কিন্তু পরিশোধ করেছে, এবং সকল সরকারি প্রতিষ্ঠান, প্রায় সব প্রতিষ্ঠান ঈদের বোনাসটা ঈদের আগেই প্রদান করে। ঈদের পরে তো আর ঈদের বোনাস দেওয়া যায় না, সুতরাং ঈদ যে মাসে পরে সেই মাসে বেতনটাও আগেই দেওয়া হয় সাধারণত। তো সবকিছু মিলিয়ে এই প্রশ্নটা একটা বড় প্রশ্ন যে কেন এই ইয়েটা করা হচ্ছে, এই ধরনের অসঙ্গতি কেন থাকছে। তার থেকে বড় কথা হচ্ছে যে আস্থার অভাবটা কোথায়। যেমন আপনাকে একটা উদাহরণ দেই, কি কারণে আস্থা, কেন আস্থা তৈরি হবে। যেমন এই যে উনি বললেন না কয়েক মাস ধরে পাচ্ছিলেন না বেতন, এটা হচ্ছে 14ই মে 2014, 17ই মে 2014 একটা অঙ্গীকারপত্র, এটা স্বাক্ষর করেছেন মোহাম্মদ সালেকুজ্জামান, কারখানা ব্যবস্থাপক, টোপা ফ্যাশনস। তিনি বলছেন যে আমি এই মর্মে প্রতিশ্রুতি প্রদান করিতেছি যে টোপা ফ্যাশন লিমিটেডের সকল শ্রমিকদের এপ্রিল 2014, এপ্রিলের বেতন বাকি, এপ্রিল 2014 পর এর বেতন আগামী 20 মে লাঞ্চের পূর্বে পরিশোধ করিব, এবং মে 2014 বেতন পরবর্তী মাসের 10 তারিখের মধ্যে প্রদান করিব। এপ্রিল মে নিয়ে তাদের প্রতিশ্রুতি তারা রাখেন নাই। না রাখার পরে আবার ওইখানে একটা অস্থিতিশীলতা তৈরি হয়েছে। তৈরি হওয়ার পরে মন্ত্রী মহোদয়ের সাথে হয়তো সেই সময় যোগাযোগ করেছেন, তারা আন্দোলন করেছেন, মার খেয়েছেন, ওই সময় আবার মারও খেয়েছেন। তারপরে একটা পর্যায়ে গিয়ে ত্রিপক্ষীয় একটা বৈঠক হয়েছে, ত্রিপক্ষীয় বৈঠক, কারখানা কর্তৃপক্ষ। এখন মালিক মানে কি, দেলোয়ার সাহেব নাই, কিন্তু কে আছেন? চেয়ারম্যান স্বাক্ষর করছেন কারখানা কর্তৃপক্ষের পক্ষে, মাহমুদা আক্তার মিতা, চেয়ারম্যান, দেলোয়ার সাহেবের স্ত্রী। হ্যাঁ, চেয়ারম্যান, উনি চেয়ারম্যান, স্ত্রী হোক বা না হোক। ব্যবস্থাপক কমার্শিয়াল নুরুস সাবা তুহিন, তারপরে অন্যান্য কর্মকর্তা, তারপরে বিজেএমই এর প্রতিনিধি আছে এখানে, বিজেএম এর প্রতিনিধি স্বাক্ষর করেছেন। বিজেএম এর প্রতিনিধি হচ্ছেন, সমঝোতা সভায় সভাপতিত্ব করেন তিনি বিজেএম এর পক্ষ থেকে, জনাব আব্দুল আহাদ আনসারি, চেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটি অন লেবার বিজিএমইএ, এবং এছাড়াও বিজিএম এর আরো কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। তাহলে এইখান থেকে তারা যে সমঝোতা চুক্তিটা করেন, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে মে 2014 মাসের মজুরি আগামী 3রা জুলাই তারিখে পরিশোধ করবেন তারা। জুন 2014 মাসের মজুরি 15ই জুলাই পরিশোধ করবে। ঈদ বোনাস ও জুলাই মাসের 15 দিনের মজুরি আগামী 26শে জুলাই তারিখে প্রদান করা হবে, বলা আছে কিন্তু পরিষ্কার এখানে। ঈদ বোনাস ও জুলাই মাসের 15 দিনের মজুরি 26শে জুলাই। ওরা যদি 26শে জুলাই বলতেন যে বাকি যে কয়দিন কাজ করেছে এটা পরে এসে নাও, তাহলে তো মজুরি শ্রমিকরা এরকম বহু বকেয়া থাকে। এবং শ্রমিকগণ, তারপরে লেখা আছে যে শ্রমিকগণ 27শে জুন তারিখ থেকে নিয়মিত কাজ চালিয়ে যাবেন। তার মানে কাজ চালানোর ক্ষেত্রে অসুবিধা ছিল, শ্রমিকরা কাজ চালিয়েছেন, এবং বিশ্বকাপের জার্সি তৈরি হয়েছে, সেই জার্সি সাপ্লাই দেওয়া হয়েছে, সমস্ত কিছু হয়েছে, শ্রমিকদের দিক থেকে সব কাজ শেষ। তারপরে তারা বলছে টাকা নাই। তারপরে কি করে আস্থা থাকে? এবং আমি শেষ করি এটা বলে যে এর পরের পাতায় বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী এখানে শ্রম পরিদর্শক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিনিধি, তিনি একটা চিঠি দিচ্ছেন, মানে শ্রম মন্ত্রণালয় তার দায়িত্ব হিসেবে
যে আপনার কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হইবে না, বেতন না দেওয়ার জন্য এই কর্মদিবসের মধ্যে 2 কর্মদিবসের মধ্যে অত্র দপ্তরকে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করা হলো। এটা হলো 7 জুলাই। বেতন না দেওয়ার জন্য, হ্যাঁ 2 কর্মদিবস মানে 9 জুলাই। তো তারপরে তো শ্রম মন্ত্রণালয় থেকেও একটা ব্যবস্থা নেওয়ার কথা, সেটাও আমরা শুনিনি কিছু। তার মানে এই সমস্ত দিক থেকে এই ব্যবস্থাগুলির কারণেই আমরা দেখলাম যে 28 জুলাই সন্ধ্যা থেকে অনশন শুরু হয়েছে এবং অনাস্থার ভিত্তিটা তৈরি হয়েছে এই কারণে। বিজেপির পক্ষে দাবি করা হচ্ছে বারবার, বা শহীদুল আজিম যেটা বলতে চাচ্ছেন যে কোথাও অগ্নিকাণ্ড ঘটবে, কোথাও কোনো দুর্ঘটনা ঘটবে, তার দায় দায়িত্ব বা ক্ষতিপূরণ কেন বিজেপি দিবে, অথবা কেউ বেতন ভাতা দিতে পারছে না সেই টাকাটাও কেন বিজেপি দিবে, এর দেওয়ার পক্ষে কি আপনার কোনো যৌক্তিকতা রয়েছে না? এই কারণে বিজেপি কে দিতে হবে। একজন মালিকের কারখানার যা বিনিয়োগ সেটা তো মালিক করে এবং সেখান থেকে যে মুনাফা হয় সেটাও মালিক পায়। তো বিজেপি হয়তো তার সদস্য হিসেবে হয়তো তার কোনো চাঁদা আছে এবং সেই হিসেবে মালিকদের সংগঠন হিসেবে তার কিছু নির্দিষ্ট অধিকার আছে মালিকের, আবার মালিকের করণীয় সম্পর্কে কিন্তু নির্দিষ্ট কিছু দায় দায়িত্বের ধারাবাহিকতা, যে বিজেপির নির্দিষ্ট শর্তাবলী আছে যে একটা কারখানার কি কি মানতে হবে। যেমন কোন অর্ডার যখন পাচ্ছে কোন কারখানা, সেই অর্ডার পেলেও কিন্তু এটা বিজেপির নোটিশে যায়, কোথায় কত শ্রমিক আছে সেটাও কিন্তু বিজেপির কাছে থাকার কথা। সুতরাং সমস্ত তথ্য একটা কারখানা সমস্ত তথ্য বিজেপির কাছে থাকে। এখন এটা 3,500 কিংবা 44 লক্ষ শ্রমিক, সুতরাং অনেক বড়, আমরা এত কি করে দেখবো এটা বললে তো হবে না, কারণ ওইটা তো সংগঠনটাই কাজের জন্য। 16 কোটি মানুষের দেশ, এত মানুষ আমি কি করে পারবো, এটা তো হবে না, কারণ এটা 16 কোটি মানুষেরই দেশ। তো 44 লক্ষ, সেই অনুযায়ী তাদের কর্ম জনবল থাকার কথা, তাদের পরিকল্পনা থাকার কথা, প্রাতিষ্ঠানিক কাঠামো থাকার কথা, এবং সেটার অংশ হিসেবেই যেমন এই যে যারা দায়িত্বে ছিলেন তারা হচ্ছেন তাদের স্ট্যান্ডিং কমিটি অন লেবার। তার মানে এরকম একটা কমিটি আছে যারা লেবার আনরেস্ট কিংবা লেবার কোন ডিসকন্টেন্ট হলে সেই বিষয়টাকে দেখভাল করবেন। তো সেইটার চেয়ারম্যান যিনি আব্দুল আহাদ আনসারী তিনি ছিলেন, এছাড়া ফয়েজ আহমেদ কো চেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটি অন লেবার, এবং রফিকুল ইসলাম অতিরিক্ত সচিব শ্রম বিজিএমইএ। তার মানে এগুলো তো ভাগ করা আছে। তো ভাগ করা অবস্থায় তারা এই দায়িত্ব নিয়ে এইখানে একটা ব্যবস্থা করেছেন। সুতরাং সেই অনুযায়ী সে তো তাদের মাথায় থাকতে হবে যে হ্যাঁ 26শে জুলাইয়ের মধ্যে, যদি 26শে জুলাইয়ের মধ্যে যখন মালিক ফেল করেছে তখন এর শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে বিজিএমইএ বসে একটা তো ফয়সালা করতে পারতো। এখন তারপরে 26 তারিখ থেকে তারা 26-এর আগের থেকেই তারা বলছে যে তারা লক্ষণ পাচ্ছে যে হচ্ছে না, তো তারা অনুনয় বিনয় করছে, তারা বিষয়গুলো তুলছে। 27 তারিখ থেকে তারা দাবি দাওয়া করছে। 28 তারিখ রাত হচ্ছে চাঁদ রাত, চাঁদ উঠেছে, আগামীকাল ঈদ, কাউকে আর পাওয়া যাবে না। তখন আর কোনো উপায়ন্তর না দেখে, এবং এটা বাংলাদেশের জন্য একটা কলঙ্ক, এবং এই গার্মেন্টস হচ্ছে সারা বিশ্বের মধ্যে পরিচিত, সেইখানে এই খবরটা সারা দুনিয়ায় গেল যে সবচেয়ে বড় ফেস্টিভ্যাল যেটা, এবং শ্রমিকদের জন্য এই ছুটি তো অন্যদের ছুটির মতো না, শ্রমিকদের জন্য এই ছুটি হচ্ছে মহার্ঘ, কারণ এরকম ছুটি তো তাদের কাছে সহজে জোটে না। এবং এই ছুটিতে তারা মজুরিটা নিয়ে তাদের যে স্বজন তাদের কাছে যে সময়টা কাটাবেন, এইটা যে তারা পেলেন না এবার, এটা কিন্তু ক্ষতিপূরণ করা যাবে না কখনো, কারণ এই কয়েকটা দিন ছুটি তার জন্য সাংঘাতিকভাবে গুরুত্বপূর্ণ। সেই দিনে, সেই 28 তারিখ যখন এত কিছু হচ্ছে, তখন এই 28 তারিখ সন্ধ্যায় তারা অনশনে যেতে বাধ্য হয়েছেন। এটা তো আনন্দের কথা না। আপনার যদি কি একটা প্রশ্ন ছিল মন্ত্রীর কাছে, আমি যে বিষয়ে আসতে যাচ্ছিলাম, না সেটা আমি বলেছি যে শ্রম মন্ত্রণালয় তো এখানে একটা শোকজ নোটিশ দিয়েছে। তারপরে এটা তো 7ই জুলাই 2 কর্মদিবসের মধ্যে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করা হলো। 2 কর্মদিবস মানে 9 জুলাই। যেটা শ্রম মন্ত্রণালয়ের দুর্বলতা, যেটা উনি বলার আগে আমি বলি, শ্রম মন্ত্রণালয়ের দুর্বলতা হচ্ছে যে বাংলাদেশের তো ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে, শ্রমিকের সংখ্যা বাড়ছে, তো শ্রম মন্ত্রণালয়ের জনবল তো বাড়াইতে হবে। ফ্যাক্টরি ইন্সপেক্টর বলে একটা পদ আছে। ফ্যাক্টরি ইন্সপেক্টর হচ্ছে সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটা পদ। মনিটরিং, মানে মালিক, একজন ইন্ডিভিজুয়াল মালিক তো পুরো ইন্ডাস্ট্রি স্বার্থ সে দেখবে না, তার তো যত দ্রুত মুনাফা করার তার ইচ্ছা হবে। সরকারের ফ্যাক্টরি ইন্সপেক্টরের দায়িত্ব হচ্ছে একটা হচ্ছে সেফটি, সিকিউরিটি এবং ওয়েজ, লেবার ল এগুলি মানা হচ্ছে কিনা এগুলো দেখা। তো ফ্যাক্টরি ইন্সপেক্টর যদি 10 জন 12 জন 14 জন 15 জন থাকে, 20 জন থাকে, আপনি 3,500 4,000 কারখানার জন্য আপনি যদি 15 জন ফ্যাক্টরি ইন্সপেক্টর, আমি এটা একটা সমস্যা আকারে বললাম। যে কারণে অ্যাকর্ড এবং অ্যালায়েন্স, এই যে তারা যে সমস্ত, তারা এই সুযোগটাও পাচ্ছে এই কারণে যে তারা 200 শ্রম পরিদর্শক নিয়োগ করতে হবে। এই শর্তটা তাদের কেন দিতে হবে? 200 শ্রম পরিদর্শক মন্ত্রণালয় থেকে, মাননীয় মন্ত্রী না, তারা দেন 200। আমি বলছি যে আমি কথাটা বলি যে এই যে লঞ্চের দুর্ঘটনার জন্য আপনি দুঃখ প্রকাশ করলেন না, অফকোর্স লঞ্চের দুর্ঘটনায় যে কারণে মানুষ মারা যাচ্ছে, সেই কারণে কিন্তু গার্মেন্টস আপনার প্রাতিষ্ঠানিক কাঠামোটা দাঁড়াচ্ছে না। আমরা যদি ওই জায়গায় দেখার জন্য সরকারের যে
প্রাতিষ্ঠানিক কাঠামো দাঁড় করাতে হবে, সেটার জন্য পয়সা খুব বেশি লাগে না। আমরা 2 মাসের বেতন নেবেন, বাকিটা বলছি অলরেডি আমি প্রেসার দিব, আমি চাপ দিব, মালিককে বলবো যে শ্রমিকের বেতনটা প্রাপ্য, তার বেতন দিতে হবে। তুই তো বলেছেন 10 বেতন দিয়ে গেছে, কালকে বাদ বাকি দিবে, চেষ্টা করব। 1 মাসের বেতনটা যে বাকি থাকবে অবশ্যই মালিক এখন বাইরে আছে, উনি দিবেন। জি, তাই দায়িত্ব না দেন আমরা ব্যবস্থা নেব। আজিম সাহেব যে কথাটা বলেছেন এটা উনি নিজেও জানেন যে এটা ঠিক না। আইনের গতিতে চলে না, আইন চলে ক্ষমতা আর টাকা দিয়ে। এবং গতকাল যে দেলোয়ার হোসেন মুক্তি পাবেন এটা আপনারা জানেন না, কিন্তু আমরা কিন্তু জানি। আমরা জানি, কারণ সকালবেলা চেম্বার জজের হয়েছে, সে পেছনে নানান কিছু ঘটনা ঘটেছে, আমরা জানি যে উনি মুক্তি পেতে যাচ্ছেন। সরকারের মন্ত্রী টেলিভিশনে বলেছেন মুক্তি পাবেন। হ্যাঁ, মন্ত্রী বলেছেন, মন্ত্রী বলছেন যে বেল ঈদের আগে হয়েছে, এই জন্য বলছেন। আমি এটুকু বল প্লিজ। না, আমি কথাটা সময় নাই, আমি কথাটা শেষ করি, আপনি তো বলছেন, আমি এখন কথাটা। তো এই তার মানে পরিস্থিতি এমন হয়েছে যে আপনি চিন্তা করেন যে শ্রমিকরা যে পর্যায়ে যেভাবে অনশন করেছেন, এখন ভাঙচুর করেন নাই, কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় নাই, কোনো জায়গায় কাউকে আঘাত করেন নাই, এখন কিন্তু খুবই শান্তিপ্রিয় কর্মসূচি, এবং এটা একটা এক্সাম্পল। সেখানে ঐক্যবদ্ধভাবে তারা কাজ করেছেন। এখন কিন্তু বাইরে থেকে নানা রকম সে নানা রকম গল্প কাহিনী তৈরি হচ্ছে। উনি যেটা বললেন, আমি কিন্তু গেছি ওখানে সংহতি জানাতে গিয়ে, এবং যারা গেছেন তাদের সম্পর্কে আজিম সাহেব বেশ অসন্তোষ প্রকাশ করলেন। কিন্তু এইটা বাংলাদেশে এটা হচ্ছে একটা ভরসার জায়গা যে শ্রমিক 1600 শ্রমিক মজুরি পাচ্ছে না, তাদের মধ্যে একটা বড় অংশ অনশন করছে। তখন বাংলাদেশে কিছু লোক আছে, মানুষজন এখনো আছে, তরুণ প্রজন্মের লোকজন এখনো আছে, যারা সেটাকে সংবেদনশীল ভাবে অনুভব করে এবং তার পাশে গিয়ে দাঁড়ায়। এবং সেখানে ডাক্তার খুঁজে পাওয়া যাচ্ছিল না, আপনি যেটা বললেন না, ডাক্তার খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেখানে বহু কষ্টে বিভিন্ন জন, এই গণস্বাস্থ্যের ডাক্তার আমি একজনও দেখিনি, আমি ডাক্তারদের সাথে নিজে কথা বলেছি, এবং তারা বিভিন্ন ভাবে স্বেচ্ছাসেবক হিসেবে ওইখানে গিয়ে কাজ করে। যাই হোক, এই বিষয়ে আমি সুনির্দিষ্টভাবে রোগী পাঠানো হয়েছে, আমি পার্সোনালি গণস্বাস্থ্য হাসপাতালে গিয়ে রোগীকে দেখছি, আর্থিক সাহায্য করছি বিভিন্ন মেডিকেল, আমি নিজে দেখেছি। হ্যাঁ, আমি নিজে না, এটা আজিম সাহেবদের কাজ হচ্ছে একটা নানা রকম ভাবে গল্প কাহিনী তৈরি করা এবং কলঙ্ক তৈরি করা। শান্তিপূর্ণভাবে একটা কর্মসূচি হলো। সমাধান হচ্ছে যে আমিও মনে করি যে সহজ সমাধান ছিল আজকে পুলিশ দিয়ে পেটানো, এই যে বিভিন্ন জনকে সারাদিন যে ওখানে একটা ত্রাস সৃষ্টি করা, গুন্ডা বাহিনীকে পয়সা দিয়ে লাগানো, এগুলো কোনো দরকার ছিল না। সকালবেলা বিজেএমির নেতৃবৃন্দ, মন্ত্রী মহোদয় সহ গিয়ে যদি বলতেন যে আমরা 2 মাসের এবং পাশাপাশি এই যে এই প্রতিশ্রুতি অনুযায়ী সেটা তো হয় মাসের মধ্যে করার, এখন কালকে এটা করতে পারেন। কারে বলতেন? কাল সকালে 3 দিন আগে বলা হয়েছে, কাল সকালে আপনারা 3 মাসের একসাথে দিয়ে দেন। অর্ধেক নিয়ে গেছে, বাকিটা কালকে ইনশাআল্লাহ আমরা আশা করি। এই কৌশলটাই হচ্ছে নিয়ে গেছে, এই যে কৌশলটা নিচ্ছেন ওনারা, এই কৌশলটাই হচ্ছে শিল্পের অস্থিতিশীলতার কারণ। এই যে একটা ভাঙন তৈরি করা, দালাল মন্ত্রী তৈরি করা, এটাই হচ্ছে যে সমাধান বৃহস্পতিবার মধ্যে হয়ে যাবে। এবং